আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। জানিয়ে দিব চাঁদপুরের দীপুমনি সহ ১,৫০০ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা। আরো জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি হাসপাতালে ৪০৭ জনের মৃত্যু। এবং আরো জানিয়ে দেব শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বলছে পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে বাংলাদেশের ঘটনা অধিকারের মূল্য মনে করিয়ে দিচ্ছে ভারতের প্রধান বিচারপতি। এবং সর্বশেষ জানিয়ে দেব গণতন্ত্রের বিচার চাই, চক্রান্তকারীরা এখনো সরকারে, অবিলম্বে বের করুন। অবস্থান কর্মসূচিতে ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। এবার দুর্নীতি দমন কমিশনের দুদকের জালে ধরা পড়তে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থাকা সাবেক ও মন্ত্রীর বিরুদ্ধে বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের পুরনো হলেও কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি। অবশেষে তার বস্তা বস্তা টাকা ঘুষ গ্রহণ, দুর্নীতি, অনিয়ম ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে গতকাল বৃহস্পতিবার অনুসন্ধানের দল গঠন করছে দুদক। কমিশনের প্রধান কার্যালয় থেকে কমিশন সভায় ৫ সদস্যের এই দল গঠন করা হয়েছে। এর প্রধান করা হয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। এর আগে গত মঙ্গলবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম জানান, কমিশন সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্য অভিযোগের শিরোনাম একটি অভিযোগ জমা হয়েছে। সেটা অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম মহাসচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রী সহকারী একান্ত সচিব PS মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু ফজল মীর ওরফে বাদল, যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন এবং উপসচিব মাহমুবুর রহমান শেখের বিরুদ্ধে এই সিন্ডিকেটের থেকে দুর্নীতি, অনিয়ম, অংশীদার এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখছে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছে। দুদকের আরেক কর্মকর্তা জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই তদন্ত কমিটি পুলিশের শীর্ষ পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের দুর্নীতির খোঁজ খবর নেবে। কোন কোন কর্মকর্তারা তাদের লাভজনক পদে পেস্টিং এর জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিভিন্ন সময় ঘুষ ও উপহার দিয়েছেন, সেটির একটি তালিকা করা হবে। এই তালিকার পুলিশের অত্যন্ত অর্ধশত বর্তমান এবং সাবেক কর্মকর্তাও রয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের জমা হওয়া অভিযোগে বলা হয়, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থাকার পর থেকে ঘুষ হিসেবে বস্তায় বস্তায় ভরে টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হতো। অর্থাৎ তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুন রশিদের বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। টাকা আদায় বা উত্তোলনের মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুন রশিদের বিশ্বাস। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই কামাল ও হারুন সিন্ডিকেট। চাঁদপুরের দীপুমনি সহ ১,৫০০ আওয়ামী লীগ নেতার কর্মীর বিরুদ্ধে থানায় মামলা। চাঁদপুর বিএনপি নেতার বাড়ি, অফিস ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং সাবেক মন্ত্রী দীপুমনি, তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সভাপতি JR ওবায়দুল সহ ৫১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ১,২০০ জনের আসামি করা হয়েছে। চাঁদপুর শহরের মেথা রোডে শেখ ফরিদ আহমেদের মনিরা ভবনের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক সেলিম মিয়া বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ মহসিন আলম। মামলায় দীপুমনিকে ১ নম্বর ও তার বড় ভাই JR ওবায়দুরকে ২ নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাইম পাটোয়ারি, চাঁদপুর পৌরসভার মেয়র জুলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ। এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই আনুমানিক সন্ধ্যা ৭টার দেশীয় অস্ত্র নিয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মালিকানাধীন শহরে মনিরা ভবনে হামলা মামলায় লুটপাট, ভাঙচুর ও ভবনে অগ্নিসংযোগ করা হয়। তার দলীয় অফিসে ভাঙচুর করা হয়। তখন শেখ ফরিদ আহমেদ চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। সব মিলিয়ে ওই ঘটনায় প্রায় ২৫০০ কোটি টাকার ক্ষতি হয়। ন্যায় বিচার পেতে থানায় মামলাটি করা হয়। শেখ ফরিদ আহমেদ বলেন, আমি কখনো কারোর সঙ্গে অমানবিক আচরণ করিনি, শুধু রাজনৈতিক কারণে প্রতিহিংসাবশত আমার বাড়ির উপর একের পর এক হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, ন্যায় ও সুস্থ বিচার প্রত্যাশা করছি।
করছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ মহসিন আলম বলেন, ওই ঘটনার অভিযোগে পেয়ে যাচাই করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলাটি রুজু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি হাসপাতালে 407 জনের মৃত্যু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 15 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত সারা দেশের সরকারি হাসপাতালগুলো 18,576 জন চিকিৎসা দিয়েছেন। তাদের মধ্যে 407 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ দাবি মৃত্যু ব্যক্তিদের মধ্যে 117 জন হাসপাতালে ভর্তি এবং 290 জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তবে সরকারি প্রতিষ্ঠানের বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি স্বায়ত্তশাসিত চিকিৎসা কেন্দ্রে এবং সারা দেশের বেসরকারি হাসপাতালে ক্লিনিকে কতজন চিকিৎসা নিয়েছেন এবং কতজন মারা গেছেন সে তথ্য দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছে, দেশে বেসরকারি হাসপাতালে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অ্যাসোসিয়েশন সদস্যভুক্ত হাসপাতাল ক্লিনিক আছে 3000-এর বেশি। সব মিলিয়ে প্রায় 5000 বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত অনেকেই এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন। তাছাড়া স্বাস্থ্য বিভাগের তথ্য যাচাই বাছাইয়ের সঙ্গে নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা পুনর্বাসনের বিষয় ছাড়া জড়িত ফলে বেসরকারি বা সরকারি সবগুলো সঠিক তথ্য জানানো জরুরি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আন্দোলনে আহত হয়ে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা বুলেট, রাবার বুলেট, গুলি, সাররাগুড়ি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, ধারালো অস্ত্র, লাঠি এবং ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন। তাদের বেশিরভাগই চোখ, হাত, পা, মুখ, মাথা, বুক এবং পিঠে গুরুতর জখমের শিকার হয়েছিলেন। অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখা থেকে পাওয়া তথ্য মতে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে 10,576 জন চিকিৎসা নিতে এসেছেন। শারীরিক পরিস্থিতি গুরুতর হয় তাদের 1245 জনকে ভর্তি করা হয়। 238 জন মারা যায়। মৃতদের মধ্যে 67 জন হাসপাতালে ভর্তি অবস্থায় এবং 171 জনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢাকার পরে সবচেয়ে বেশি আহত এবং মৃত্যুর ঘটনা ঘটছে চট্টগ্রামে। এই বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে এসেছেন 1932 জন। তাদের মধ্যে 504 জনকে ভর্তি করে সেবা দেওয়া হয়। চট্টগ্রামে মারা গেছেন 48 জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 9 জন ভর্তি অবস্থায় এবং 39 জনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। এছাড়া বরিশাল বিভাগের চিকিৎসা নিয়েছেন 1442 জন। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে 315 জনকে। ভর্তি রোগীদের কেউ মারা না গেলেও 2 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বলছে পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নের জবাবে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নই। যদিও সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় কোনো অনুরোধ এসছে, তবে আমাদের তার প্রত্যাবর্তনের জন্য চাইতে হবে। যদি এমন কোনো দাবি ওঠে তাহলে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। তাই আমি মনে করি ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। ভারত থেকে শেখ হাসিনা যে ধরনের বিবৃতি আসছে তা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই অসন্তুষ্ট বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। বিষয়টি সম্প্রতি ভারতের হাই কমিশনারকে জানানোর কথা বলেন সাক্ষাৎকারে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গতকাল বৃহস্পতিবার 15 আগস্ট ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করছেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয় এবং জাপান ও রাশিয়ার রাষ্ট্রদূত। তাদের সঙ্গে সাক্ষাতের পর পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ওই সাক্ষাৎকারের লক্ষ্য গ্রহণের নির্বাচন আয়োজন করা। তিনি আরো জানান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোলেন লুইসের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং তথ্য অনুসন্ধান মিশন পাঠানোর বিষয়টি আলোচনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিস্কির সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমি রাষ্ট্রদূতকে বলছি, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, আমাদের যে অবস্থায় আমরা যে কোনো যুদ্ধ করতে যাব না কারোর সঙ্গেই। কাজে আমাদের যেটা করতে হবে সেটা হলো স্যাংশন রেজিমিং নিষেধাজ্ঞা ব্যবস্থার ভেতরে দিয়ে আমরা যতটুকু সহায়তা করতে পারি ততটুকু করব। তবে আমাদের নিরাপত্তার পথে চলতে হবে, এটা আমরা করতে পারি। বাংলাদেশের ঘটনা অধিকারের মূল্য মনে করিয়ে দিচ্ছে ভারতের প্রধান বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াস চন্দ্রনুর বলছেন, সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে সেগুলো আমাদের মুক্তি ও স্বাধীনতা অধিকারের কতটা মূল্য তা মনে করিয়ে দিচ্ছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, বাংলাদেশে আজ যা ঘটছে তা পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান তা মনে করিয়ে দিচ্ছে।
দিয়েছে। স্বাধীনতা ও মুক্তির লাভ সহজ, কিন্তু এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা বোঝা প্রয়োজন। ছাত্র জনতা আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা, ভারত পালিয়ে যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াস চন্দ্রচূড় এসব কথা বলেন। গণহত্যার বিচার চাই, চক্রান্তকারীরা এখনো সরকারে, অবিলম্বে বের করুন অবস্থান কর্মসূচিতে ফখরুল। চক্রান্তকারীরা সরকারের মধ্যেই বসে আছে দাবি করে তাদেরকে অবিলম্বে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন, দ্রুততার সঙ্গে আরো পদক্ষেপ নিতে হবে। যেসব চক্রান্তকারীরা সরকারের মধ্যে বসে আছে তাদেরকে অবিলম্বে বের করে দিতে হবে। তারা চিহ্নিত সন্ত্রাসী, তারা কাজ করছে খুনি শেখ হাসিনা সরকারের পক্ষে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। পলাতক খুনি শেখ হাসিনা সহ তাদের দোসররা যথাযথ বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করে বিএনপি। সরকারের যৌক্তিক সময় দেওয়ার কথা ভাবছে আবারও জানিয়ে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও তার দোসররা সারা দেশে অত্যাচার নির্যাতন চালিয়ে গেছেন, তাদের বিচার চাই। তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার আইনে, কারণ তারা গণহত্যা চালিয়েছে। যারা অত্যাচার করছে, নির্যাতন করছে, টাকা পাচার করছে, তাদের বিচার করতে হবে। যাদের উপর জনগণ আস্থা দিয়েছে, একটা স্বস্তি ফিরিয়ে এনে নির্বাচন দেবে, একটা সুস্থ ও অবাধ নির্বাচন দেবে। এই সরকারের কাছে বিচার চাই। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে একটা সরকার গঠন করবে। আমরাও সেটা চাই। আমরা চাই নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পতন হোক। আমরা যৌক্তিক সময়ও এই সরকারকে দিতে চাই। অন্তর্বর্তী সরকারের সহযোগিতার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এমন কেউ যেন বলতে না পারে আমরা খারাপ কাজ করছি। সবাই একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন, তাদের সব চক্রান্ত করে রুখে দেবেন, এই সরকারকে সাহায্য করবেন। এটা গণ অভ্যুত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে এই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে। দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেনি। তাকে ফিরিয়ে আনতে হবে, হাজার হাজার মামলা প্রত্যাহার করতে হবে। কোনো মামলা থাকবে না। ঐক্যবদ্ধ সংগ্রাম করে হাসিনাকে তাড়িয়েছি, ঐক্যবদ্ধ সংগ্রাম করে এদেশে সত্যিকারের অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আনব। তিনি বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। আমরা লড়াই করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। এখন নতুন একটা ধোঁয়া তুলছে এবং ষড়যন্ত্রীরা সেই মাইন্ডেটের উপর অত্যাচার করছে। বাংলাদেশে কোনো মাইন্ডেট নেই। বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে এদেশে স্বাধীন করছে। সেই সঙ্গে সবাই এদেশের নাগরিক। কিন্তু তাদেরকে খেপিয়ে ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে অস্থিতিশীলতা তৈরি করা যায় সেই চেষ্টা আওয়ামী লীগ করছে। তাদের মূল টার্গেট হচ্ছে দেশে অস্থিতিশীল তৈরি করে আবার যদি ওই ভারতের সাহায্য নিয়ে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পেয়ে যাবে।